একে প্রতীক্ষা তুমি এখানে? কি ব্যাপার, আমাকে দেখে অবাক হয়ে গেলে নাকি? তবে সবাক হওয়ারই কথা। আমার দাদা আমাকে অন্তত 1000 বার বলেছে এখানে থাকতে, কিন্তু দাদার ব্যবসার প্রয়োজনে আমাকে থাকতে হচ্ছে অন্য কোয়ার্টারে। এনিওয়ে, এই দাদা পাঁচুদা সব গেল কোথায়? আরে কোথাও যায়নি ভাইয়া, কোথাও যায়নি। তাই তো তোমার গোলা পেয়েই আমি চলে এলাম। কি ব্যাপার বলো তো ভাইয়া? একটা ভালো খবর দিতে এলাম পাঁচুদা। কি খবর? কিন্তু তার জন্য দাদার পারমিশনটা দরকার, জীবনের প্রমোশন বলে কথা। এই সময় আমার ইমোশনটাকে স্ট্রং করতে হলে ওই দাদাকেই তো সলিউশন করে দিতে হবে নাকি? হ্যাঁ আচ্ছা, কি ব্যাপার বলো তো, বিয়ে টিয়ে করছো নাকি? হ্যাঁ পাঁচুদা, দুম করে সিদ্ধান্তটা আমি একেবারে নেই ফেললাম। এখন দাদা মত দিলে। তার মানে তুমি বিয়ে করছো প্রতীক্ষা? হ্যাঁ, তাতে তোমার কোনো অসুবিধা আছে নাকি? না না না, অসুবিধা হবে কেন? এ তো খুব খুশির খবর, তাই না? যাক, তোমরা এখন দুজনে গল্প করো, আমি বরং তোমার দাদাকে ডেকে আনছি। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তোমার ভালোবাসা সত্যি, তুমি দেখো জীবনে তুমি খুব সুখী হবে। তুমি বলছো এই কথা? হ্যাঁ, আমি বলছি। আমি তো তোমাকে স্বামী রূপে পেলাম না, তাই তোমার স্ত্রীকে নিয়ে এসো, আমি তাকে সতীন হিসাবে একবার দেখবো। মুন্নি, তোমার চোখে জল? আনন্দে গো আনন্দে। ছোটবেলা থেকে এই বাড়িতে দেখে এসেছি শুধু টাকা পয়সার লেনদেন হচ্ছে, আজ প্রথম দেখলাম কর্তব্য, প্রেম, মনুষ্যত্ব লেনদেন হচ্ছে। তাই তো আনন্দে আমার চোখে জল আসছে গো প্রতীক্ষা বাবু, আমার চোখে জল আসছে। আর আমার বলতে ইচ্ছা করছে, ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথায় উড়ে যায়, কার কপালে কি লিখেছে নিয়তি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, কার কপালে কি লিখেছে নিয়তি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, কার কপালে কি লিখেছে নিয়তি সে তো কেউ জানে না। আজকের এই শুভ দিনে চোখের দল ফেলতে নেই বাবা, শুধু আনন্দ করো। আরে পতিতা, আরে কেমন আছিস ভাই? কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো দাদা? ভালো আছি। পাতুর মুখে শুনলাম তো। কি শুনলে? পাতুর মুখে শুনলাম তুই নাকি থাজরা তলা দেওয়ার ব্যবস্থা করেছিস। ভালো খবর, তবে শুনে রাখো কথা দিয়ে যে আনন্দ নিয়ে তুমি খাজনা তলা দেওয়ার ব্যবস্থা করতো, সেই আনন্দ নেই তোমাকে হসপিটালে যেতে হবে। হসপিটালে? হ্যাঁ, তারপর ধরো তোমাকে বেবি ফুডের দোকানে যেতে হবে। যাবো তো। তারপরে আত্মা ভাই, মেয়েটিতে আমার পছন্দ হবে তো? আরে বাবা, আপনারই ভাই তো, পছন্দ না হওয়ার কি আছে? পছন্দ নিশ্চয়ই হবে, একেবারে ফাটাফাটি। পছন্দ করিও নি, যেমন দেখতে তেমনি ইন্টেলিজেন্ট, ফ্যামিলিটা ভীষণ ভালো। ওরে বাবা, তুই তো দেখতে খোদা দিয়ে এখন থেকে তোর বাড়ি গুণগান শুরু করে দিয়েছিস। জীবনের ফোন। হ্যালো দেওয়ান। হ্যাঁ, আমি নিশিগঞ্জে পৌঁছে গেছি। এখন কোথায় গেলে মেয়েটাকে পাবো বল? প্রথমে বিডি অফিসে কথা মারবি, তারপর নীতিগঞ্জের তন্দনাথ বাড়িতে খোঁতা মারবি, আর সব জায়গায় খোঁতা মারা হয়ে গেলে আমাকে একটা খোঁতা মারবি, বুঝলি? ঠিক আছে, রাখছি। হ্যাঁ রাখ। ভাই দেখা বলছিলাম, বলতে মেয়ে থেকে আমায় দেখাবি কবে? তুমি যবে বলবো আমি তবেই দেখাতে পারি, আজ বললে আজই। আরে তাহলে তো খুবই ভালো হয় ভাইয়া, আমরা বিয়ের আগেই হবু বৌমাকে একবার দেখতে পাবো। যাও যাও প্রতীক্ষা, তোমার স্ত্রীকে তুমি এখানে নিয়ে আসো, তোমার প্রিয় বান্ধবীকে, তোমার জীবন সঙ্গীকে নিয়ে এসো, আর আমি না হয় বরণডালা নিয়ে তৈরি থাকবো। হ্যাঁ রে ভাই, শুধুমাত্র তোকে মানুষ করবো বলে আমি নিজে বিয়ে পর্যন্ত করলাম না। মৃত্যু ছদায় মাকে আমি কথা দিয়েছিলাম, বলেছিলাম মা আমার দা হয় হোক, ভাইটাকে আমি মানুষের মতো মানুষ করব। আয় তুই বড় হয়েছিস, স্বাবলম্বী হয়েছিস, এটা দেখে তোরে দাদা দারুণ খুশি রে ভাই, দারুণ খুশি। এবার তোর বিয়ে দিয়ে সংসার করে দিতে পারলে আমার ছুটি। তোমার ছুটি? হ্যাঁ, মুন্নিও চলে যাচ্ছে জীবনের সাথে। জীবনটা মুন্নিকে খুব ভালো বেঁচে ফেলেছে রে। কি ব্যাপার মুন্নি?
এই খবরটা তো তুমি আগে আমায় বলনি, এখন দেখছি শুধু আমি নয়, ডুবে ডুবে জল তুমিও খেয়েছো। এই খেয়ে না ছেলে তো বিশ্বাসই হবে না, একেবারে যাকে বলে ফাটাফাটি, তাই না প্রতীক্ষা? তুমি না মাঝে মাঝে কি সব কথা বলো, আমি কিছুই বুঝি না। প্রতীক্ষা, ভাই ভাই হ্যাঁ বলো বলো বলো। বলতে কি বিয়ে তো করবি বলতি, তার চাকরি বাইরে কিন্তু পেয়েছি। এই দেখো, চাকরি করবো কেন? ছোটবেলা থেকে শুনে আসছি তুমি ব্যবসা করতো। কিসের ব্যবসা করতো আমি কোনোদিনও জানতে চাইনি, অবশ্য তুমিও কোনোদিন বলেনি, তবে এইবার বলবে। মানে আরে মানে আবার কি, ছোটবেলা থেকে হাড় ভাঙা পরিশ্রম করে তুমি মানুষ করছো, এখন তোমার বিশ্রামের দরকার। দাদা তুমি তোমার বিশ্রাম নিয়ে এবার থেকে তোমার ব্যবসা সামলাবো এই আমি। আমি না প্রতীক্ষা না, এই দাদার ব্যবসা না তুমি কিছুতেই সামলাতে পারবে না, তাই হ্যাঁ মনে ঠিক কথা বলেছে। আতালা ভাই আমার ব্যবসাটা কি বলবো তোতে, ভীষণ কঠিন ব্যবসা। কঠিন ব্যবসা? হ্যাঁ বাবা, ভীষণ কঠিন ব্যবসা। এই ব্যবসা তোর দ্বারা হবে না। আমার দ্বারা হবে না। কে ফোন করেছে? জীবন, কাজ কমপ্লিট, মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি এখানে আসছে। গুড। এ ভাই 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 কাটে আমার ব্যবসার কথা তুই ভুলে যা। আমি বরং তোকে বেশ কিছু টাকা দিচ্ছি, সেই টাকা নিয়ে তোর পছন্দ হয় আমার ব্যবসা তুই শুরু কর। কিন্তু তুমি যে ব্যবসা করো সেই ব্যবসা আমার দ্বারা হবে না কেন? এতদিন জানতে না চাইলেও শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে আজ আমি তোমাকে জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি। দাদা কিসের ব্যবসা করো তুমি? আরে ও কারণে তুমি চিন্তা করছো ভায়া? আরে তোমার দাদা তোমাকে বোঝাতে চাইছে এই নিজের পায়ে দাঁড়াতে। একটা কথা কি জানো ভায়া? অন্যের চেয়ারে বসাচ্ছে, নিজের চেয়ারটা অনেক বেশি মজবুত। তাও ঠিক, কিন্তু আমাকে জানতেই হবে দাদা কিসের ব্যবসা করে। আমার ব্যবসায় কেউ না 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 মানে ভাই তাই না, এই দাদার থেকে তো অনেক বড় ব্যবসাও তুমি করতে পারো, তাই না? তোমরা সবাই মিলে আমার কাছে কিছু একটা চাপা দিতে চাই। প্রতীক্ষা, এ ভাই 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 বলছি তুই বৌমাকে দেখাবি বললি দে। হ্যাঁ সেই বলো, তা বৌমার নাম কি? হ্যাঁ বলো, নাম কি, থাকে কোথায়? কি ব্যাপার, জরুরি বৈঠক হচ্ছে নাকি? আরে রাধা আমার ভাই আমার নিজের ভাই। এইটুকু বয়স থাকা আমি এত ভালো করেছি, আজ বড় হয়েছে তো তাই ওর বিয়ের ব্যাপারে আলোচনা হচ্ছিল। কাতায় ভাই পরিচয় করে দি, খুব নাম করা লোক রজত। ই হচ্ছে আমার ভাই প্রতীক্ষা, আর প্রতীক্ষা ইনি হচ্ছেন নিশিগঞ্জের গরিব মানুষগুলোর রক্ত চষা পঞ্চায়েত প্রধান রজত রজত সামন্ত। ওর সাথে আমার ভিডিও অফিসে দেখা হয়েছিল সত্য, তোর ভাই ভিডিও পাখি চ্যাটার্জির সেক্রেটারি কাজ নিয়েছে। না না কি বলছিস তুই? আমি সত্যি কথাই বলছি, আর প্রয়োজন তোর ভাইকে জিজ্ঞাসা না 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 দাদা হ্যালো, কোথায়? মেয়েটাকে নিয়ে জীবন বাইরে দাঁড়িয়েছে। আরে ভেতরে আনতো। হ্যালো জীবন, ভেতরে নিয়ে আয়। হ্যাঁ বলছে যে আমার কাজের ব্যাপারে কিছু লোকজন আছে, তুই বার পাঁচু তাতে ভেতরে গিয়ে বোধ, আমি তোর সাথে একটু পরে কথা বলবি। এই শোন ভাই শোন, তোর সাথে কিন্তু আমার অনেক কথা আছে ভাই, অনেক কথা আছে। হ্যাঁ দাদা, এই রজত সামন্তকে এ বাড়িতে দেখার পর আমিও তোমাকে বলছি যত তাড়াতাড়ি পারো তুমিও ভেতরে এসো, তোমার সাথে আমারও কিছু কথা আছে। আর মনে তোর কি বলতে মনে আছে? কি রে সত্য, তুই যে বললি ভিডিও সাহেবকে তুলানবি, তার কি হলো? সত্য, এই সত্য, এই না তোর মাল। এই দেখো লাদন, এতে তে 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 ভিডিও থাই ভাই। সত্য, আমি আমার কথা রেখেছি, এবার তোর কথা মতো তুই মুন্নিকে মুক্তি দে। দেব দেব, সত্য কখনো মিথ্যা কথা বলে না বাবা, তার একবার মুখের বাঁধনটা খুলে দে, পাতি দাতু কু কু। জানোয়ার, সৎ পথে লড়াই করার ক্ষমতা নেই, তাই এইভাবে তুই আমাকে এখানে তুলে এনেছিস। সে তুই আমাকে দানোয়ার হারামি তোয়ারে বাচ্চা ডাকুতি বলে গালাগাল দে, আমার কিচ্ছু দাঁড়াচ্ছে না। আমি আমার টার্গেট ফুলফিল করার জন্য যে কোনো ধরনের গালাগাল শুনতে রাজি আছি। এত পেছনে লাগছিস কেন? দাবি তো মায়ের ভোগে। এই, কে কোথায় যাবে সেটা সময় বলবে। সত্যপ্রিয়া না পাখিরা, আজকে সমাজে পুরুষ মানুষগুলো এই সবাইকে চাকর বাকরের মতন খাটায়। আমরা মানে মেয়েদের সময়ের কোনো মূল্য নেই, তাই তুমিও আজ থেকে এই আমার মতো এখানে বন্দি হলে। না, আমি এখানে বন্দি হতে আসিনি, আমি আইনের দড়িতে সততার হাত করিতে ওদের সবকটা
ঘরের মধ্যে ফোনটা বেজে যাচ্ছে। পাঁচুদা যে মাঝে মাঝে কোথায় উদাও হয়ে যায়। পাঁচুদা, আরে পাঁচুদা! অত কথার কিছু নেই, আমাদের ফাইল আর 5 লাখ টাকা চাই, না হলে না মামা, না মামা, কোথায় কোথায় শুধু রদত না মামা। ভাল লাগে না, ভাল লাগে না। আলে বাবা, ভদ্র মহিলার সাথে একটু ভদ্রভাবে কথা বলো রদত। এই ধরো একটু শিক্ষা দিয়ে কথা বলতে হয়, তারপর ধরো একটু ভালোবেসে কথা বলো রদত। আরে বাবা, কি দরকার এসব ঝামেলার মধ্যে জড়ানোর? ম্যাডাম, আমাকে দিয়ে ওরা যখন আপনাকে তুলে আনতে পেরেছে, এরা দুজনে অনেক কিছু করতে পারে ম্যাডাম। জীবনটা দারুণ বুদ্ধিমান, আমার ভাতাটাও বোধে। আসলে কথাটা হচ্ছে কি, আমাদের ফাইল আর 5 লাখ টাকা। দাদা, ঘরের মধ্যে ফোনটা বেজে যাচ্ছে। নে নে, ধর ধর ধর। তুমি আরে পাখি, তুমি! পারছি না, এই পোশাকটা পরে আর আমি কিছুতেই থাকতে পারছি না। আমার নীতি কর্তব্য বোধগুলো আমাকে দেখে হাসছে। সম্পর্কের হাত করিতে আজ আমি নিজেই নীতিহীনতার কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এক আসামি। এসে আর কি করবেন? আমার মতো একজন অসহায় মানুষের কাছে সুবিচার চা বা পাওয়ার আশা ত্যাগ করুন। আইন যে এখন বেআইনি ভাবে তৈরি হওয়া অরাজকতার নার্সিং হোমে ইনসেন্টিভ কেয়ারে ঢুকছে। তুমি একজন মানুষ হিসেবে বলবো স্যার, আপনি ভেঙে পড়বেন না। ভেঙে পড়বো না মানে? এই থানাতে ওই বংশীলাল কনস্টেবল আর আমি ছাড়া একটাও স্টাফ নেই। আপনি ভাবতে পারেন চোখের সামনে ক্রাইম হচ্ছে দেখলেও থানায় স্টাফ নেই বলে আমাকে চুপ করে বসে থাকতে হয়। এরপরও আপনি বলবেন আমি ভেঙে পড়বো না? না, আপনি ভেঙে পড়বেন না, আপনাকে আমরা ভেঙে পড়তে দেব না। কিন্তু স্যার, থানার বাকি স্টাফেরা গেছে কোথায়? কোথায় আবার? ছুটিতে সেকেন্ড অফিসারের দাদার বোনের পিস্তত ননদের ছেলের বিয়ে, উনি ওখানে গেছেন। মেজবাবুর ঠাকুমায়ের কাকা বাবু মারা গেছেন, উনি ওখানে গেছেন। কিন্তু স্যার, অ্যাডিশনাল ওসি তো থাকার কথা। ওরে বাবা, ওনার তো এখন অনেক কাজ। ওনার 30 বছর বয়সী মাধ্যমিকে 3 বার ব্যাক পামে একটা রিক্সাওয়ালাকে নিয়ে পালিয়েছে। পুলিশ হয়েও তাদের সন্ধান করতে পারছেন না, তাই কামাখ্যাতে গেছেন তান্ত্রিক দিয়ে মেয়ে জামাইয়ের সন্ধান করতে। কিন্তু স্যার, একসাথে তো সব স্টাফের ছুটি দেওয়ার নিয়ম নেই স্যার। ওরা কেউ নিয়মের ধার ধারে না মহাদেব বাবু, ওরা কেউ নিয়মের ধার ধারে না। ওরা যা ইচ্ছে তাই করে, কারণ ওদের পিছনে আছে ওই পার্টির লোক। সব বুঝতে পারছি স্যার, আপনার মতো সৎ পুলিশ অফিসারদের হাজার চেষ্টাতেও আমাদের ভাগ্য ফিরবে না স্যার। সর্ষের ভিতরেও যে ভূত আছে, সব ঠিক করে দিতাম, আমি সব ঠিক করে দিতাম মহাদেব বাবু। আমার হাতে যদি ক্ষমতা থাকতো, সব কোটাকে রামপ্রাণী পেঁদিয়ে আমি ঠান্ডা করে দিতাম। সত্য ত্রেতা দাপর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল মহাদেব বাবু, শুধুই কলিকালটাতেই কেলেঙ্কারি লেগে গেল। তাহলে এখন কি করবেন স্যার? ডায়েরি করুন, তারপর গিয়ে শয়তানগুলোকে গ্রেফতার করুন। আপনাকে আমি কোথায় দেখেছি বলুন তো? হ্যাঁ, মনে পড়েছে, সেদিন রাস্তাতে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। শুধু রাস্তায় নয়, এর আগেও আমাদের দেখা হয়েছিল। আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন তো ঠিক মনে করতে পারছেন কিনা? কে আপনি? নিশিগঞ্জ হাসপাতালে জেনারেল সেকশনে ডিউটি করা, আজ থেকে 20 বছর আগের নার্স বসুন্ধরা সিনহাকে তোমার মনে পড়ছে না শুভঙ্কর? ও, তার মানে রজত সামন্তর প্রেমিকা? আমি ছিলাম। সবকে বস মানাতে গিয়ে সাপের ছোবল খেয়ে আজ আমি বিষকন্যা। এসব কি বলছিস বসুন্ধরা? ঠিকই বলছে মহাদেব বাবু, ঠিকই বলছে। আজ থেকে 20 বছর আগে যখন আমি অন্তঃসত্ত্বা অবস্থায় ওই হাসপাতালে ভর্তি হই, তখন ও ছিল ওখানকার নার্স। তাই তো নিশিগঞ্জ সহ আশেপাশে হাসপাতাল থেকে বহু বাচ্চা চুরি হয়। সেই রাতে আমার বাচ্চাটাও চুরি হয়ে যায়। আর সেই জন্যই তো অপরাধী হাত বাড়িয়ে দিয়েছে।
গ্রেপ্তার করো শুভঙ্কর, গ্রেপ্তার করো। কারণ সেদিন হাসপাতালে ওই বেড থেকে বাচ্চাটা আমি যে চুরি করে ওই রজত সামন্তর হাতে তুলে দিয়েছিলাম। ছি ছি ছি, এতদিন পরে এই কথাটা আপনি স্বীকার করছেন বসুন্ধরা, কিন্তু সেদিন এই শুভঙ্কর হাবিলদার আপনার হাতে পায়ে ধরে বলেছিল, ম্যাডাম ম্যাডাম আপনি ভুল করছেন, বলুন বলুন বাচ্চাটা কোথায়? এক মায়ের চোখের জলবন্যা হয়ে ধেয়ে আসবে আপনার দিকে। তখনও বলেনি আর স্বীকারও করিনি। বল বল বসুন্ধরা, কেন তুই এ কাজ করেছিলি? কত টাকা তুই পেয়েছিলি? না না গো না, টাকা নয়, টাকা নয়। আমি যে ভালোবাসা চেয়েছি। ভালোবাসা? আমি যে চেয়েছিলাম একটা ছোট্ট সংসার, এক চিলতে সিঁদুর চেয়েছিলাম। আমি যে রজতকে খুব ভালোবাসতাম। তাই তো অনেক বাচ্চা চুরি করে আমি ওই রজতের হাতে তুলে দিয়েছিলাম। রজত তো আমাকে কথা দিয়েছিল, এইটাই হবে তোমার শেষ বাচ্চা চুরি। তারপর তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে কপালে চন্দনের ফোঁটা এঁকে একটা ছোট্ট নির্গরার স্বপ্ন দেখেছিল, তাই তো? ঠিক তাই। কিন্তু বোন, যারা স্মৃতিতে সিঁদুর দেওয়ার আগে গর্ভে সন্তান দেয়, তারা যে সিঁদুরের মানে বোঝে না। ওরে বসুন্ধরা, 7 পাকে বাঁধা পড়ার আগে কোনোদিন ঘর বাঁধা যায় না। তাই তো আগুনে খই পোড়ানোর আগে কলঙ্কের আগুনে তুই তোর মুখটাই পুড়িয়ে বসে আছিস। আর তাই শেষ চুরি করার পর আমি যখন রজতকে বললাম, রজত আর যে সময় নেই, আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি এই কুমারী মাটাকে স্বীকৃতি দাও। কিন্তু দেয়নি। আমার পেটে লাথি মেরে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল আস্তা করে, আর আমার জীবন থেকে চলে গিয়েছিল। সবই তো বুঝলাম, কিন্তু আপনার বাচ্চা যদি চুরি হয়ে থাকে তাহলে পাখি কে? বলবো তোমাকে, আমি সব কথা বলবো বাবা, তোমাকে আমি সব কথা বলবো। আগে তুমি আমার পাখিকে বাঁচাও। কি হয়েছে পাখির? হয়েছে। তুমি তোমার মাথায় ব্যান্ডেজ কেন? পুরস্কার, দাদার কাছ থেকে পাওয়া ভাইয়ের পুরস্কার। ঠিক বুঝতে পারলাম না। আমি সব বুঝিয়ে বলছি দাদা, আমি সব বুঝিয়ে বলছি। ছোটবেলা থেকে আমাকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখিয়েছে আমার দাদা। বড় হওয়ার পরও আমাকে আলাদা থাকতে হয়। তখন ভাবতাম যে দাদার ব্যবসার কাজের চাপ আমাকে আলাদা থাকতে হয়, কিন্তু এখন আমার কাছে সব জলের মতো পরিষ্কার। আমার দাদা একটা ক্রিমিনাল, আমি একটা ক্রিমিনালের ভাই। যত 2 নম্বরই ব্যবসা করে আমার দাদা, ওই অন্ধকার জগতের মুকুটের সম্রাট, ওই সত্যপ্রিয় রজত সামন্তর পার্টনার পাখিকে যে তোমার দাদা এবং রজত সামন্ত কিডন্যাপ করেছে, এ বিষয়ে তুমি নিশ্চয়। আজ পাখির সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু রজত আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে দিয়ে পাখিকে নিয়ে চলে গেছে। আমার জ্ঞান ফিরতে আমি সোজা এখানে এসেছি। বাঁচাও, তুমি আমার পাখিকে বাঁচাও, শুভঙ্কর বাঁচাও। পাখি ছাড়া যে আমি বাঁচবো না বাবা, আমি বাঁচবো না। বাঁচাও শুভঙ্কর, আমাদের পাখিকে বাঁচাও, শুভঙ্কর বাঁচাও। শুভঙ্করদা, কি এত ভাবছেন স্যার? শুভঙ্করদা, তুমি না বলেছিলে আমাদের 4 হাত এক করে দেবো? দাদা এখন চুপ করে আছো কেন? যাও দাদা যাও, প্রয়োজন হলে আমিও যাবো তোমার সাথে। তবু আমার কিছু করার নেই। শুভঙ্কর, ওদের বিরুদ্ধে স্টেপ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি কি বলছেন স্যার? কেন পারবে না বলো শুভঙ্কর, কেন পারবে না বলো? আমি সাক্ষী দেবো, ওদের বিরুদ্ধে আমি সব সাক্ষী দেবো। তাহলে তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা যে কোথায় তা আমি আপনাদের কাউকে বোঝাতে পারবো না। তবে একটা কথা শুনে রাখুন, ওদের বিরুদ্ধে স্টেপ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনার কি রূপ দেখছি স্যার? পুলিশের ঠিক যেমন রূপ দেখা উচিত, প্রতীক্ষা হাঁটুর উপর ধুতি পড়লে যেমন গান্ধীজি হওয়া যায় না, তেমনি এসি ঘরে বসে মটন বিরিয়ানি কিংবা চিকেন চপ খালেও কুত্তার লেজ কখনো সোজা। সাবধান,
মুখ সামলে কথা বলো। কত টাকায় বিক্রি হলো না রজত আর সত্যপ্রিয়ার কাছে? বিক্রি? আমি বিক্রি? তোমার কোথাও ভুল হচ্ছে প্রতীক্ষা। ভুল হচ্ছে রাস্তায় একটা নুড়ি পাথরকে বিশ্বাস করে। ছি ছি শুভঙ্কর, ছি। এই তোমার আদর্শ? সত্যি সত্যি স্যার, আপনার উপরে আমাদের অনেক ভরসা ছিল। মহাদেব বাবু, কেন ভরসা করেন বলুন? এদের মতো সরকারি অফিসার গুলোর উপর কেন ভরসা করেন? ডাক্তার থেকে শুরু করে লয়ার পর্যন্ত, পুলিশ থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার পর্যন্ত সকলের উপর দিনের পর দিন সাধারণ জনতা ভরসা করবে, আর এনারা সেই সাধারণ জনতার ভরসাকে কুকুর ছাগল মনে করে জনতার ভরসাকে সামলে ডিটারজেন্ট দিয়ে ভরসা করবে। পারে না বাবা আপনারা। প্রতীক্ষা, তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি ভুলে যাচ্ছ তুমি একজন ডিউটি পুলিশ অফিসারের সাথে কথা বলছো। আমাকে অপমান করার জন্য তোমাকে আমি এখনই অ্যারেস্ট করতে পারি। প্রতীক্ষা, আর আপনারা যে ঘুষ ছাড়া কিছুই বোঝেন না সে তো সবাই জানে। আরে বর্তমানে কেউ যদি কোনো পুলিশ অফিসারের মা বউকে রেপও করে তাহলে সেই রেপিস্টের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে অফিসারটি ছেড়ে দেবে। আরে মা বউ রেপ হয়ে যাবে, এদের কি ওই খোরাকি আর জল পানির পয়সাটা পেলেই? প্রতীক্ষা, আপনি আমাকে চোর মারলেন। হ্যাঁ, মারলাম। আর এখন যদি এখান থেকে চলে না যাও, আরো মেরে মানহানির মামলা ঠুকে লোকাপে ভরে দেব। হ্যাঁ, উপকার করতে না পারলেও অপকার যে আপনারা করতে পারেন সে তো জানি। চোখের সামনেই তো সেই রূপটা দেখলাম। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছে অফিসার, ওই পাখির যদি কিছু হয়ে যায় তখন কিন্তু এই প্রতীক্ষা আর প্রতীক্ষা করবে না, সব করে জ্যান্ত চিতায় তুলে জ্বালিয়ে দেবে। এবার আমি কি করব? চোখের জল চোখে শুকিয়ে বাড়ি ফিরে যাব? না, যেখানে খুশি চলে যান, শুধু দয়া করে আমার মাথাটা আর খারাপ করবেন না কাকিমা। চুপ, একদম চুপ। দয়া করে আপনি আমাকে কাকিমা বলে ডাকবেন না অফিসার, কারণ আমি কোনো ঘুষখোর চেতনাহীন অফিসারের মা, মাসি, কাকিমা হতে চাই না। হে, আপনি কি বলছেন? বলছি, আর যাবার আগে আপনাকে একটা কথা বলে যাই অফিসার, আমার পাখির কিছু হয়ে গেলে এই নিশুগঞ্জের মানুষ আপনাকে কি বলবে জানি না, কিন্তু ওই ভগবান আপনাকে ক্ষমা করবে না। তখন যত খুশি আপনি ওই ভগবানের বিরুদ্ধে মানহানির মামলা করবেন অফিসার। হ্যাঁ, মানহানির মামলা। কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না অফিসার। সেদিনের হাবিলদার শুভঙ্করের মধ্যে যে সততা আমি দেখেছিলাম, আজকে ওসি শুভঙ্করের মধ্যে তার লেশ মাত্র দেখতে পেলাম না। এসেছিলাম ধরা দিতে, সাক্ষী দিতে, কিন্তু আজ আমি ফিরে যাচ্ছি। কেন জানেন? আমি একজন অপরাধী ঠিকই, কিন্তু তাই বলে আর একজন অপরাধীর কাছে আমি কিছুতেই ধরা দিতে পারবো না। সবাই তো অনেক কিছু বলে গেল মহাদেব বাবু, আপনিও কিছু বলে চলে যান। আমার আর কিছু বলার নেই স্যার, তবে একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করব। আমি জানি আপনি আপনার বোনকে খুব ভালোবাসেন। আপনি সেই বোনের দিব্যে দিয়ে বলুন তো, সত্যিই কি আপনি ঘুষ খেয়েছেন? না, আমি পারবো না, আমি কিছুই বলতে পারবো না মহাদেব বাবু, কারণ আমি ঘুষ না খেলেও ওই বোনের জন্যই যে আজ আমাকে বোবা বধির হয়ে থাকতে হচ্ছে। তার মানে ওই সত্যপ্রিয়া রজত সামন্ত আমার বোনটাকে আটকে রেখেছে। ওরা বলেছে 7 দিনের মধ্যে পিঙ্কিকে নিয়ে এখান থেকে চলে না গেলে ওরা আমার বোনকে মেরে দেবে। আপনি কি বলছেন স্যার? এতক্ষণ যে আমি এই কথাটা কাউকে বলতে পারলাম না মহাদেব বাবু, আমি কাউকে বলতে পারলাম না, কারণ আমি পুলিশ হলেও আমি একজন মানুষ, একজনের দাদা। পিঙ্কি আমার যত দুষ্টুই হোক না কেন, পিঙ্কি ছাড়া যে আমার আর কেউ নেই মহাদেব বাবু, পিঙ্কি ছাড়া আমার আর কেউ নেই। তার মানে পাখির মতো পিঙ্কি এখন বিপদের মধ্যে আছে।
তাই তো আমি আপনাকে কথা দিচ্ছি মহাদেব বাবু, 7 দিনের মধ্যে পিঙ্কিকে নিয়ে এখান থেকে আমি চলে গেলেও ওই শয়তানদের আমি ছাড়বো না। প্রয়োজনে চাকরি ছেড়ে বেআইনিভাবে আসবো ওদের খুন করতে। আপনি সারা গ্রামবাসীকে জাগিয়ে তুলুন, সময় আসছে, কলিযুগের কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ শুরু হতে আর বেশি দেরি নেই। সময় আসছে, সময় আসছে। না না না, আমি আর কতবার আপনাকে বলবো যে আমার খিদে নেই, আমি খাবো না। বেরিয়ে যান, আপনি এখান থেকে বেরিয়ে যান, আর কখনো আপনি এখানে আসবেন না। আপনাদের ওই পাপের পথে উৎপন্ন হওয়া অমানবিকতার খাবার আমি কিছুতেই খাবো না। কিন্তু এইভাবে না খেয়ে থাকলে আপনার যে শরীর খারাপ করবে, কি করে লড়াই করবেন ওদের সাথে? যেমন করে ঝাঁসির রানী প্রীতিলতা ওয়েদার মাতঙ্গিনী হাজরা লড়াই করেছিল, ঠিক সেইভাবে। কিন্তু তার জন্য তো শক্তি চাই, শক্তি। আপনি কি বলতে চাইছেন আমাদের মতো সহজ সরল মেয়েদের শক্তি নেই? কবি ভুল করছেন আপনি। কবি সুকান্তের দেশলাই কাঠি কবিতা আপনি পড়েছেন। আমরা সবাই এক একটা দেশলাই কাঠি, মুখে আমাদের নিষ্পিস করছে জ্বলন্ত বারুদ। যেদিন দপ করে জ্বলে উঠবো সেদিন জানিয়ে পুড়িয়ে ছাই করে দেবো আপনাদের ওই যতগৃহ। পারবি রে মা, তাও যদি পারিস তাহলে সবচেয়ে খুশি হব আমি রে মা। ভালো লাগছে না, আর ভালো লাগছে না এই পাপুরের হিসাব মেলাতে। এর নিঃশ্বাসে বিষ, রাজপথে রক্তের দাগ। জানিস মা, একদিন এই পেটের টানে আমি ওই সত্যপ্রিয় আর রজতের কাছে কাজ করতে এসেছিলাম। এতগুলো বছর পরে আমার পেট হয়তো ভর্তি হয়ে গেছে, কিন্তু আমার মনটা যে খালি রয়ে গেছে রে মা, আমার মনটা যে খালি রয়ে গেছে। তাহলে আপনি এখানে কেন পড়ে আছেন? চলে যেতে পারছেন না? হ্যাঁ, চলে যেতে পারতাম, যেতে পারিনি ওই মুন্নির কথা ভেবে। মুন্নির কথা ভেবে? হ্যাঁ রে মা, হ্যাঁ। আজ থেকে প্রায় 20 বছর আগেকার কথা। তখন ওই সত্যপ্রিয় রজতের বিদেশে বাচ্চা পাঠাবার রমরমে কারবার। একদিন সত্যপ্রিয় আমার কাছে নিয়ে এলো ওই ছোট্ট মুন্নিকে। মুন্নিকে দেখে মনে হলো এই তো আমার সেই হারিয়ে যাওয়া মেয়ে। কোলে তুলে নিলাম, সত্যবাবুকে বললাম, দিন না সত্যবাবু, ওকে আমায় দিন না, আমি ওকে মানুষ করবো। মানুষ করার জন্যে ওই সত্যপ্রিয় মুন্নিকে আমার হাতে তুলে দিল ঠিকই, কিন্তু এই শর্ত করলো যে যখন মুন্নি বড় হবে তখন ওকে ওর 2 নম্বরই ধান্দায় নামাতে হবে। বুঝলাম, আপনার সব কথা আমি বুঝলাম। আপনি না হয় মায়াতে জড়িয়ে গেছেন, কিন্তু ওই মুন্নি তো এখান থেকে চলে যেতে পারতো। যাইনি প্রতীক্ষার জন্য। প্রতীক্ষার জন্য? হ্যাঁ রে মা, হ্যাঁ। মুন্নি এতদিন মনে মনে প্রতীক্ষাকে ভালোবেসেছে। না 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 না, যদিও সে মুখ ফিটে বলেনি, কিন্তু আমি তো তাকে ছোট্ট থেকে মানুষ করেছি। ওর চোখ মুখ দেখলে আমি সব বলে দিতে পারি। কিন্তু প্রতীক্ষা তো আমাকে ভালোবাসে। হ্যাঁ জানি, প্রতীক্ষা তোকে ভালোবাসে। আর এই কথাটা জানার পর থেকে সবার সামনে মুন্নির চোখে মুখে হাসির ঝিলিক থাকলেও আড়ালে আবতারে সব সময় 2 চোখের কোণ দিয়ে ঝরে পড়ত শ্রাবণের অশ্রুধারা। যাক ওসব কথা বাদ দে, খেয়ে নাও মা, খেয়ে নাও। কতবার আপনাকে বলবো খাবো না? আরে খাও। এই গোডাউনের ঠিকানা ওই প্রতীক্ষা জানতো না, আমি এই প্রতীক্ষাকে বলে দিয়েছি। আর ও এক্ষুনি এখানে এলো বলে, আর ও যদি এসে দেখে যে তুমি খাওনি, তাহলে ও কত কষ্ট পাবে বলো তো মা? যদি কষ্ট পায়, কষ্ট পাবে না? তুমিও তো কষ্ট পাবে না? ও কিছুতেই কষ্ট পাবে না। এতদিন ধরে ও এত বড় একটা সত্যিকে আমার কাছে লুকিয়ে রেখেছিল। এই ও আমাকে এত ভালোবাসে। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। প্রতীক্ষা, আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার।
আমি যে কে তোমার তুমি তা বুঝে না। কেন আর সরে আছো দূরে, কাছে এসে হাত দুটো ধরো। কেন আর সরে আছো দূরে, কাছে এসে হাত দুটো ধরো। শপথের মন করা সুরে আমায় তোমারই তুমি করো। তোমারই সব চোখে আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। মিথ্যে মিথ্যে মিথ্যে, এই সব তোমার সাজানো নাটক। তুমি এতদিন ধরে আমার সঙ্গে আমার ভালোবাসা নিয়ে খেলা করেছো। তুমি তোমার এত বড় অস্তিত্বটা আমার কাছে লুকিয়ে গেছো। আমি তোমার কাছে কিছু লুকিয়ে রাখতে চাইনি। আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে ছোট্ট একটা সুখের ঘর বাঁধতে। প্রতীক্ষা, কিন্তু বালিহাড়িতে যে ঘর বাঁধা যায় না প্রতীক্ষা, ওই বালির টানে যে সে ঘর ভেসে যায়, খড়কুটোর মতো ভেঙে যায় সমস্ত স্বপ্নগুলো। তোমরা তো সব হেরে যাবার কথা বলছো মা। ওরে মা, ভাঙতে তো সবাই পারে, কিন্তু গড়তে পারে কজন, গড়তে পারে কজন। না না না, যতই উনি আমাকে বারবার জুড়ে নেওয়ার কথা বলুক, কিন্তু আমি যে আমার মনকে কিছুতেই বোঝাতে পারছি না প্রতীক্ষা। তুমি মিথ্যাই আমাকে ভুল বুঝছো। তুমি বিশ্বাস করো, সত্যি আমি জানতাম না যে আমার দাদা এত নীচ, এত বাজে একজন অন্ধকার জগতের বাসিন্দা। মানলাম, তোমার সব কথা আমি মানলাম প্রতীক্ষা, কিন্তু প্রতীক্ষা তুমি তো প্রতিবাদ করতে পারতে। প্রতিবাদ? হ্যাঁ, আজকের দিনে শব্দটা মূল্যহীন। হ্যাঁ হ্যাঁ, বাসি বাসি, আমি ওকে ভালোবাসি। প্রতীক্ষার মতো ছেলেকে চেয়ে দেখবে, সেই তো ভালোবাসবে। আর তাছাড়া তুমিও তো ওকে ভালোবাসো। মুন্নি, তুমি কেন এত, যদি তুমি ওকে ভালোবাসো তাহলে তুমি কেন ওকে অবিশ্বাস করছো? মুন্নি, কেন অবিশ্বাসের কারণে তুমি ওর খেলা ঘরটা তুমি ভেঙে দিতে চাইছো? মুন্নি পাখি, পাখি আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু আমি কি করব বলো? দাদা আমার কাছে সব কিছু লুকিয়ে রেখেছে, তাই তোমার একদিকে দাদার মিথ্যে প্রবঞ্চনা আর অন্যদিকে তোমার ভালোবাসা। প্রতীক্ষা, সবই সবই তো আমি বুঝতে পারছি, তাই বলে বেজের ভয়ে সাপ ছবল মারা ছেড়ে দেবে? নাও প্রতীক্ষা নাও, আমি জল ঢোরাও নয়, আমি লাউ টাকা নয়, আমি পঞ্চমুখী কাল নাগিনি, তাই তো এক ছবলে আমি ছবি করে দেবো। আমি জীবনে কোনোদিন হারতে শিখিনি প্রতীক্ষা, আজও আমি হারবো না। ওই রজতা সত্যপ্রিয়র আমি শেষ ছাড়বো। আরে চল 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 চল, আজ রাতেই তোকে নিয়ে পালাবো। কোথায়? যেখানে খুশি, যেখানে খুশি। পাখিকে তুলে এনেছি, তার বিনিময়ে ওরা তোকে মুক্তি দিচ্ছে। তুই কি করে ভাবলি আমাকে এতটা স্বার্থপর? তুই কি করে ভাবলি রে? এই পাখি যে আমার ছোট বোন, ওকে অন্ধ গলিতে রেখে আমি ওই নীল আকাশে উড়ে বেড়াবো, এটা তুই ভাবলি কি করে? আমি পারতাম এই পাখিকে এখানে রেখে দিয়ে চলে যেতে মুন্নি, কিন্তু আমি জানি এই নরক যন্ত্রণা যে কত ভয়ঙ্কর সেটা আমি জানি। তাই যদি পালাতে হয় আমরা সবাই এখান থেকে পালিয়ে যাব। বেশ, আমি তাই ব্যবস্থা করব। তারপর আমরা এই চারজন মিলে। না, চারজন নয়, বললো তোমরা তিনজন।
আমি চাই না আমার এই কলঙ্কিত জীবনের সঙ্গে জড়িয়ে কারো জীবনটা নষ্ট হয়ে যাক। না মনে না, এই কথা তুমি বলো না। একটু আগে তুমি আমাকে বোন বলে ডাকলে, তাই তো আমি তোমাকে বোন হয়ে বলছি। একা বাঁচা যায় না মুন্নি, তাই বলছি যাও যাও, তুমি জীবনের কাছে যাও। জীবন যে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি গিয়ে ওর হাত ধরো। মনে রেখো মুন্নি, ওই প্রতীক্ষা যেমন আমার জীবনের নৌকা, তেমনি জীবনও তোমার জীবনের কান্ডারি। জীবন জোর করবেন না ম্যাডাম, একদম জোর করবেন না। ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে পীড়িত কখনো হয় না। জীবন জীবন কষ্ট শালা আমারই। সারা জীবন গুন্ডামি আর মস্তানি করে আজ সালে এসেছি শান্তি খুঁজতে। আরে তাই কি কখনো হয়? জীবন সত্যি বলছি, তুই বিশ্বাস কর মনে, আমি চাই তুই সুখী হও। তাই আজ রাতেই তোদের এই তিনজনকে মুক্তি দিয়ে আমি অন্ধকারে হারিয়ে যাব। এই জীবন কিছু বলবি? আমার সঙ্গে প্রেম করি আমাকে ফাঁসিয়ে দিয়ে এবার চলে যাওয়া হচ্ছে। আয় বলছে মুন্নি, চুরি ছাড়া কাজ নেই মন, চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই মন, চুরি ছাড়া কাজ নেই। আমার মনের শীত কেটেও তবু তোমার লাজ নেই মন, চুরি ছাড়া কাজ নেই মন, চুরি ছাড়া কাজ নেই। হাত করিতে বেঁধে নিয়ে যাব প্রেমের থানায়, চুরির দায়ে থাকতে হবে তোমায় কয়েদ খানায়। আরে সাজা পাওয়ার ভয়টাই আমার কাইয়া ছিল, আজ নেই চুরি ছাড়া কাজ নেই মন, চুরি ছাড়া কাজ নেই। আমার মনের শীত কেটেও তবু তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই মন, চুরি ছাড়া কাজ নেই। এটাই তো চেয়েছিলাম। দেখো পাখি দেখো, জীবন গুন্ডাকে কেমন ভদ্রলোক লাগছে দেখো। আরে বাবা, কার দিদি ওকে ভদ্রলোক বানালো সেটা দেখতে হবে না? ও দীক্ষা, হ্যাঁ, এবার সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা সবাই মিলে শত্রুপক্ষকে বিনাশ করব। এসো আমরা চারজনে মিলে মেলাই হাত। হ্যাঁ মেলাবো হাত, শক্ত করবো তোমার শক্তিকে, কিন্তু তার আগে আমি আর একবার আমার দাদার মুখোমুখি হতে চাই। ওই আলো আঁধারি দুর্গম পথ থেকে ওকে সরিয়ে আনার শেষ চেষ্টা আমাকে করতেই হবে। বেশ প্রতীক্ষা, বেশ, আমি তোমাকে 12 ঘন্টা সময় দিলাম। এই 12 ঘন্টার মধ্যে ওই শতপ্রিয়কে সরিয়ে দিয়ে রজতকে তুমি পুলিশের হাতে তুলে দেবে। আর তা যদি না পারো তাহলে তোমাদের হাতে হাত মিলিয়ে ওই দুজনের মুখের চিতর আমি করবই করব। সূর্য, না পারলি বসুন্ধরাকে শেষ করতে, আর না পারলি বিডি অফিস থেকে ফাইলগুলো চুরি করে আনতে। তুমি বিশ্বাস করো রজত বাবু, আমি সারা রাতের অন্ধকারে ভিডিও অফিস তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ফাইলগুলো কোথাও কাগজের ফাইলের কি ডানা আছে যে সেগুলো উড়ে যাবে? কিন্তু এমনও তো হতে পারে আমি যাওয়ার আগে ওগুলো কেউ সরিয়ে ফেলেছে। কে সরাবে? কে সরাতে পারে তা জানি না, তবে তবে আমি যখন তোমার কথা মতো ফাইলগুলো চুরি করতে রাতের অন্ধকারে বিডি অফিসে পাঁচিল টপকে ঢুকি, তখন দেখি অফিসটা ছন্ন ছাড়া, ফাইলগুলো ঘাঁটা, চেয়ার টেবিল এলোমেলো। মনে হয় আমি যাওয়ার আগে কেউ ফাইলগুলো সরিয়ে ফেলেছে। দুর্যোগ দুর্যোগ দুর্যোগের পর দুর্যোগ, কিন্তু রজত ভেঙে পড়লে চলবে না। রজত তুই এখন যাও, তোকে আমি দরকার পড়লে ডাকবো। যাও। যাচ্ছে, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছে। দেখো, ওই সব রাজনৈতিক নেতাদের মতো তোমার ঘটি যেমন উল্টে না যায়। ঘটি যদি উল্টে যায় তাহলে তুমি কিন্তু আর আমায় পাবে না, কারণ আমরা হলাম শালা শেয়ারা পাবলিক। যেদিকে পাল্লা ভারী
সেদিকেই আমরা ঝুঁকে পড়ি। ছোট আজ তোমার জামানা, তাই তোমাকে ছাড়া আমরা কাউকে চিনি না। কাল ধরো তোমার গদি উল্টে গেল, তখন বলবো এটাই হওয়া উচিত ছিল। সব সালা সোরের বাচ্চা বেঈমান, আগে ঝামেলাগুলোকে শেষ করি, তারপর সব সালাকে আমি একটা একটা করে পাঠাবো। কিন্তু ফাইলগুলো চুরি করলো কে? কার মাথা? তোর মাথার থেকে বেশি পরিষ্কার সত্য লাদর, আমার মনে হয় পাখিটা তার দিকে কিডন্যাপ করার আগেই ও ফাইলগুলো বাড়িতে রেখে দিয়েছে। কান তাললেই মাথা দেবে, বাড়ির লোকগুলোকে দৌড় করে তুলে নিয়ে আসবো, তাহলেই দেখবি ফাইলগুলো আপনা আপনি তুলে আসবে। খুব ভালো কথা। তো অপারেশনটা করবি কবে? দেখ সত্য, দেরি করাটা কিন্তু আর ঠিক হবে না। আর কি দেরি করবি রে রজত সামন্ত? আমি প্রতীক্ষা, অতীত বর্তমান আর ভবিষ্যতে 12টা বেজে গেছে। একে তুই এখানে তোকে ফিরিয়ে নিয়ে যেতে এলাম রে দাদা। ক্যান্সারে আক্রান্ত লোককে ফেলতা না দেয় না ভাই, চিকিৎসা তো করা যায়। কোলে কি লাভ, কোলে কি লাভ, সে তো থালা মলবে। তবু তাকে বাঁচানোর শেষ চেষ্টা তো একটা করা যায়। দেখ দাদা, আজকের দিনে চেষ্টা করলে অন্ধ দেখতে পায়, ঘোড়া চলতে পারে, তাহলে তুই কেনই মূল্যবোধের ক্যান্সারে পড়ে ভুগছি রে দাদা? লাদত, আমার ভাই আমার জ্ঞান দেয়, সেটাই তো দেখছি, নেহাত তোর ভয়। সেটাই তো আমার কাছে সবচেয়ে বড় সমস্যা। না রে দাদা, সমস্যা নয় দাদা, সমস্যা নয় দাদা, তুই আমার উপর ভরসা রাখ। তোর যাবতীয় সমস্যার সমাধান দাদা আমি করবো দাদা, আমি করবো। আমি বলছি, আমি তোকে হাত জোর করে বলছি দাদা, প্লিজ দাদা, প্লিজ তুই ধরে দে, তুই ফিরে আয়। না না, কেমন ভাই, কেমন ভাই, ভাই হয়ে দাদাকে হেরে দেবে বলছিস? এই সত্যপ্রিয় গাঙ্গুলি এত সহজে হেরে দেবে? আচ্ছা ভাই, তো ছোটবেলা কথা মনে আছে? ছোটবেলা ছোটবেলা? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা মনে নেই না? মনে নেই না? আচ্ছা থাকবে কি করে, তুই তখন খুব ছোট। কিন্তু আমার তো মনে আছে, বাবা আমাকে থপ বলতো, শ্বশুর বাড়ি থেকে মাত্র 2000 টাকা নিয়ে বাবা ব্যবসা শুরু করেছিল। অক্লান্ত পরিশ্রম করে সেই ব্যবসাটাকে বড় করতে লাগলো। আস্তে আস্তে 2000 থেকে হলো 20,000, 20,000 থেকে হলো 2 লাখ, 2 লাখ থেকে হলো 20 লাখ, 20 লাখ থেকে হলো 2 কোটি। সত্যপ্রিয় গাঙ্গুলি ইন্টারন্যাশনাল ফার্ম তৈরি করেছিল বাবার স্বপ্ন। তখন আমাদের কোনো কিছুর অভাব ছিল না। অভাব না তাহলে তুই 2 নম্বরই ধান্দা দিলি কেন? আমি আছিনি, আমাকে আনা হয়েছে। মাটি থেকে বড় লোক হলাম। কিন্তু তার পাশে মানুষগুলো হিংসা করতে লাগলো। থুয়ারে বাচ্চা মানুষগুলো, তাই তো আমি ছেঁড়া প্যান্ট পরি, আমার মায়ের ব্লাউজটা ছেঁড়া দেখুক, আর ওরা এসে সত্তার সহানুভূতি দেখাক। আর তা যখন হচ্ছে না, তখন এই মানুষগুলো হিংসা করতে লাগলো। বুঝলি ভাই, বুঝলি ভাই, বাঙালির সবচেয়ে বড় শত্রু, একটা বাঙালি উপরে উঠতে চাইলে আর একটা বাঙালি চাই না সে উপরে উঠুক, পা কাংড়ার মতো পা ধরে টেনে নামাতে চাই। ওরা ছেলেরা প্রতিদিন কোনো না কোনো আছিলাই বাবার কাছ থেকে জোর করে হাজার হাজার টাকা নিতে আরম্ভ করলো। পুলিশে কমপ্লেন করতে গেলে অফিসার ঘুষ নিতে আরম্ভ করলো। ভোটের সময় নেতারা খরচ নিতে আরম্ভ করলো, না দিলে কোম্পানি লক আউট করে তারা হুমকি দিল। আর ভোটে জিতে ওই সব নেতারাই শ্রমিকদের নিয়ে ইউনিয়ন করে বেতন বোনাস বাড়াবার সংগ্রাম করে কোম্পানিটা বন্ধ করে দিল। তো ইনকাম নেই, বাকি বললো ইনকাম ট্যাক্স। অফিসার বাবাকে অ্যারেস্ট করলো, বাবা হার্ট অ্যাটাক করে মারা গেল। কি বলছিস সত্য? চারিদিকে তখন প্রচুর দেনা, কোম্পানিটা বিক্রি হয়ে গেল। কিনলো সেই অবাঙালি মারোয়ারি শিল্পপতি। আর বাঙালি মা আমাদের 2 ভাইকে সঙ্গে নিয়ে রাস্তায় নামলো। বিশ্বাস কর ভাই, সেদিনও আমি খারাপ হয়ে যাইনি। যেদিন দেখলাম তোর আমার খিদের জন্য আমাদের মাকে দেহ বিস্ত হলো ওই শিল্পপতির কাছে, সেদিন আমার মাথাটা গরম হয়ে গেল রে ভাই। চোখের সামনে আমার মায়ের শরীরে হাত দিচ্ছে ওই শিল্পপতি। এই দৃশ্য দেখে মা লজ্জায় বিষ খেলো, আর মারা যাওয়ার আগে বলে গেল তোকে মানুষ করতে। তখন আমার বয়স মাত্র 14 বছর। হাতে তুলে নিলাম কাটারি, এক হাতে কাটারি, আর কুপিয়ে কুপিয়ে খুন করলাম ওই শিল্পপতিকে। তারপর এক হাতে কাটারি আর অন্য হাতে তোকে নিয়ে দৌড়ালাম। দৌড়ে যাচ্ছি ভাই, দৌড়ে যাচ্ছি। আজও স্বামীদের আটটা মাওনা করে দিন, সেদিন থেকে ধান্দাতে এলাম। তারপর নিজের মতো এগিয়ে যাচ্ছি। সামনে কোন শালা বাধা দেবার চেষ্টা করলে সেই শালাকে আমি তেতে ফেলে দেব ভাই, তেতে ফেলে দেব। ফিরে আসতেই হবে দাদা। আমি তোর কথা ফেরত আসবো। আগে যা সেই পাড়ার ছেলেগুলোর কাছে যারা জোর করে বাবার কাছ থেকে জোর করে টাকা নিত, আগে যা সেই মস্তানগুলোর কাছে যারা বাবার সৎপথের উপার্জনের টাকায় ফুর্তি করত, আগে যা সেই নেতাগুলোর কাছে যারা কোম্পানিটাকে লক আউট করে দিয়েছিল, আগে যা সেই বাঙালিগুলোর কাছে যারা হিংসার রাজনীতি করে এই সোনার বাংলাটাকে ধ্বংস করতে চাইছে। ওরা ফিরলে আমি ফিরবো। মাথা গরম করিস না ভাই। বেশ, আমি চলেই যাচ্ছি রে দাদা, কিন্তু তোর বিরুদ্ধে আদালতে সব তথ্য তুলে ধরতে আমি কিন্তু বাধ্য থাকবো। কারণ আমি কোনোদিনও কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারবো না রে দাদা, কিছুতেই না রে দাদা, কিছুতেই না।
তোর ভাই যে চলে গেল, চলে গেল, আমি তোকে যেতেই বললাম। কিন্তু ও গিয়ে যদি সব কথা বলে দেয়, বলে দেয় রাজত, হ্যাঁ বল, যদি বলে দেয় ওকে বোধা, আমার ভাই তাকে বোধা, আর ও আমার ভাই নয়, ও আমার ছেলের মতো। এইটুকু বয়স থেকে আমি বড় করেছি, আমি নিজে না খেয়ে ওকে খাইয়েছি। দেখ রাজত, আমি 2 নম্বর লাইনে আছে থেকে, কিন্তু ভাই তাকে তো আমি 1 নম্বরে রেখেছি, ওকে তো আমি 2 নম্বর হতে দিইনি, ও 1 নম্বরই আছে। ওকে বোধা, ওকে বোধা, তুই তো দাদার ব্যাপারে মাথা গরম করিস না। ও দাদা বলেছে গাড়ি বাড়ি সম্পত্তি আছে, চাকরি তোকে দিয়ে দেবে, আমার কিচ্ছু তাই না। ওকে বোধা, ওকে বোধা, যদি তোর কথায় বুঝে দেয় তো ভালো, নইলে নইলে কেন বলছিস? সত্যপ্রিয় প্রতীক্ষা তোর ভাই উঠে দেখেছে, আলেতে উঠে নিজের ছায়াতে নিজেই থবল মারে, আমি খাই আলেতে উঠে। সমাজের মধ্যে আমার মান ইজ্জত সম্মান সব কিছু আছে, সেই মান ইজ্জত সম্মানে যারা বাধা দেবে, সে মা হোক বাপ হোক, কাউকে আমি ছেড়ে কথা বলি না, সবাইকে আমি মেরে দিই। তোর মতো বন্ধু কবি তখন তোর মেল দো 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 মেল। এই পাগলা, আমি রজ, তুই সাপ হলে আমি সাপুরে। আমাকে মারার কথা স্বপ্নেও ভাবিস না, মনে রাখিস আজ আমি তোকে এই জায়গায় বসিয়েছি, আমি জানি, আর আমার জন্যই কথাগুলো বলতে পারছিস। এই আমি তোকে খোঁতা দিয়ে 24 ঘন্টা সময় দিচ্ছি রাদত, আমার ভাই তাতে তুই মেলে দে। আমি অনেকদিন টানিনি রে, অনেকদিন টানিনি, অনেকদিন হলো এই তোক দিয়ে এক বিন্দু দল পড়েনি। হাত কেন যেন মনে হচ্ছে আমার ভাইয়ের দেবী মোদিতা থুয়ে আমি জানি না হাও করে টানতে পারি। আমাকে তুই টানা রাদত, আমাকে তুই টানা। বেশ, তুই যখন বলছিস আজ রাতে গোডাউন আমি শর্ট সার্কিট করে আগুন লাগিয়ে দেব, তাতে তোর ভাই নয়, গোটা শত্রুপক্ষটাই মরবে। তা আমি জানি, কিন্তু কি ব্যাপার বলো তো? কি ব্যাপার? বুঝতে খুব অসুবিধা হচ্ছে তাই না? তোমাদের দুজনের কথাই আমি এতদিন সব কিছু করলাম, দিনের পর দিন, রাতের পর রাত তোমাদের বিছানায় গেলাম, অথচ আমাকে যা দেবার কথা ছিল তোমরা তা দিচ্ছ না। তোমাকে কি দেওয়ার কথা ছিল মা? রাজত বলেছিল তার পুরো সম্পত্তিটাই নাকি আমাকে দেবে। আরে পুরোটা না দিক, অর্ধেকটা তো আমি নেবই। যত হাতি তত কান্না বলে গেছে রাদেত খান্না। তার মানে এই রাজত, তুমি কি সব দেবে নাকি আমি মুখ খুলবো? আমার আছে মান সম্মান, মুখটা বন্ধ রেখো, বলে গেছে সালমান খান। সারাপ আমাকে নিয়ে আর কি? আজকের মধ্যে যদি আমার পাওনা আমি না পাই, তাহলে কিন্তু দেরি না করে বান কল থুলি, বলে গেছে অমলেট পুরি। বুঝেছি, এক নতুন খেলা, তাই তো? তাহলে আমিও বলছি, শুনে রাখো, আমার সাথে নো মেজে কি, আমি হলাম হাইব্রিড মাল। হ্যাঁ, মাখ ফেলো করে মাখো তেল, তারপরেতে নতুন চাল, বুঝলে? সত্য রাদত টিপে ধরত। শেষ, একদম শেষ। বাহ, খুব ভালো মেলেছিস রাদত। তুই দাদা রাদত, একটা কথা বলবো? হ্যাঁ, বল 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 বল। তোর ছবিটা মাইরি বিউটিফুল হতে। তুই যখন পিন্তুতে ছুরি মারছিলি না, এই ছবিটা আমি ক্যামেরা মোবাইলে তুলে রেখেছিলি। এই ক্যামেরা মোবাইলটা কোন থালা বের করতে বলতো, তখন তার ছবি তুলে নেয়। মারি ছবিটা ডিলিট করে দে মারি। হ্যাঁ, দেবো তো। তুই আমার বন্ধু, আমি তো তাই কোন করতে হোক। আমি কি বলতে রাখি,
করবো? আমি বলছিলাম কি তুই গা ঢাকা ঢাকা। আমি বরং অতি শুভঙ্কর থানাকে ফোন করে বলে দিচ্ছি ওর বোনের লাভটা ভাত খাবার দেখা পোড়াতে ব্যাপ সত্য সত্য তোর ছবিটা মাইলি ব্যাপক উতে তেলে যেত না আমায় দেখতে দাও কেন যে ছবি তুলেছি মনে রে তো না তাহলে সত্যপ্রিয় কি আমার সাথে বেইমানি করতে পারে? করতেই পারে। তাহলে আমার কি করা উচিত? এই সোলের বাচ্চা সত্যপ্রিয়, আমি রজত নাম আমার। কাল রাতের মধ্যে শুধু ছবি নই, ওই শালা সোরের বাচ্চা সত্যপ্রিয়কে আমি পৃথিবী থেকে ডিলিট করে দেব। তাই সত্যপ্রিয়র গলায় মালা, শুরু কর রজত তোর নতুন খেলা। খেলা পার্বতী খেলা, কি খেলা খেলছে আমি বুঝতে পারছি না। আর সেই খেলা বুঝিয়ে দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। এই সেই মুন্নি। হ্যাঁ, আজকের এই অন্ধগলির বন্দি পাখি হলো এই মুন্নি। পাঁচু বাবু, ও পাঁচু বাবু, এ তুমি আমাকে কোথাও নিয়ে এলে? এই যে স্বর্গ, ওই নরক থেকে এত তাড়াতাড়ি তুমি আমাকে স্বর্গে নিয়ে এলে? হ্যাঁ, এই স্বর্গে যে আজ তোমার ভীষণ প্রয়োজন মুন্নি, এটাই তোমার স্বর্গ। মা, বাবা, পাঁচুদা অনেক আশা নিয়ে ওকে এখানে নিয়ে এসছে, তোমরা ওকে কোলে তুলে নেবে না? কি বললে? আমার মা আছে, আমার বাবা আছে। আরে ও ভগবান বাবু, তুই মাঝে মাঝে সালা এমন খেল দেখাও না সালা। এই সালা একেবারে চাকি বলে সালা ফাটাফাটি। ওরে বোন, এখনো যে অনেক কিছু জানার বাকি। যা, তুই মায়ের কাছে যা। মা, আয় মা আয়, আমার একটা বুক যে খালি, সেই খালি বুকটা তুই ভরিয়ে দে মা। সেই খালি আয়না পাখি আয়না, আয় মা। বছর ধরে তোর মুখে মা ডাক শুনবো বলে অপেক্ষা করে আছি। আয়না পাখি আয়না, আমার কাছে আয়না মা, আয়না পাখি মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা। ভূমিকম্প হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুনামির তাণ্ডবে যে শাখাগুলো দিক বদল করে চলে গিয়েছিল, অন্যদিকে আবার তারা ভূমিকম্পের জন্য মূল সমুদ্রে মিশেছে। কি পার্বতী দেবী, মিলল তো আমার কথা। কোকিলকে যে তার বাসায় ফিরতেই হবে। হাই প্রচন্ড দুর্যোগের পর মেঘ কেটে গিয়ে যেমন এক টুকরো রোদ আশার আলো দেখায়, তেমনি আজ আমার বুকটা আনন্দে ভরে গেছে রে মা। আমি সুখী, এই চন্দনা চ্যাটার্জি আজ খুব। কিন্তু আমি যে খুশি নই। হ্যাঁ, আমি যে খুশি নই। ওই সর্বশক্তিমান ঈশ্বর সবার জন্য হাসি লিখে রাখলেও আমার জীবনে যে শুধু কান্না লিখে রেখেছে। কান্না, প্রতিশোধের কান্না, প্রতিরোধের কান্না, প্রতিবাদের কান্না। তাই তো দাঁড়িয়ে পাল্লায় মুন্নির দিকটা শক্ত হলেও আমার দিকটা যে হালকা পলকা সুতোর মতো, যা যখন তখন টান দিলে ছিঁড়ে পড়তে পারে। মিস্টার চন্দ্রনাথ চ্যাটার্জি, আপনি মুন্নির বাবা। মিসেস পার্বতী দেবী, আপনি মুন্নির মা। কিন্তু আমার জীবনে আমার ওই অসহায় মাটা থাকলেও আমার যে বাবা নেই। আমার জন্ম পরিচয়টা যে আজও কলঙ্কিত। তাই বলো না তোমরা, আমি কি নিয়ে
নেই নয় নেই নয়, আছে আছে মা আছে, ওরে আছে। তোকে ও তুই জানোস নইস রে, তুই জানোস নই মা। পাগলামি করিস না পাখি, পাগলামি করিস না। যতই হোক সে তোর বাবা। So what? এই পৃথিবীতে আসতে গেলে প্রত্যেকটা প্রাণীর একটা করে বাবা লাগে, আর তার জন্য যদি প্রত্যেক বাবারা তার মায়েদের সঙ্গে সৃষ্টির খেলায় মেতে ওঠে, তাহলে আজকালকার দিনের ওই মায়েরা ক্ষমা করলেও এই কম্পিউটার যুগের মেয়েরা কিছুতেই ক্ষমা করবে না, কিছুতেই না। তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো পাখি। ওই রজতের মতো শয়তানকে ক্ষমা করা মানে পৃথিবীটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। পাখি, ষড়যন্ত্রের কাঠ করায় দাঁড়িয়ে আছে তোমার বাবা, আর কালো কোট পরে বিচারকে আসনে তুমি। করো সুবিচার, দাও দণ্ড, নাও প্রতিশোধ। মুছাও মুছাও তোমার মায়ের কলঙ্ক। কিন্তু শুভঙ্কর দা, হঠাৎ আজকে আপনার এই পরিবর্তন? না পারে না, পারে না, না পারে না। কেমন করে পারবে তুমি বলতে পারো, কিন্তু আজকে যদি ওই বাবার অন্যায়টা মেনে নিই, তাহলে আবার নতুন করে একটা মা কলঙ্কিত হবে, আবার নতুন করে জন্ম নেবে একটা পাখি, আবার একটা পাখি চুরি হবে, আবার একটা পাখি অন্ধ গলিতে বন্দী হবে। তাই পৃথিবীর সব পাখিদের মুক্ত আকাশের সন্ধান দিতে তোমরা যুদ্ধের জন্য তৈরি হও। আমি চালক হিসেবে থাকবো তোমাদের সাথে। কিন্তু শুভঙ্কর দা, আজ হঠাৎ আপনার এই পরিবর্তন? বাকি ওই সত্যপ্রিয়া রজত সামন্ত আমার বোনটাকে মেরে ফেলেছে। তাই সব বাধা আমার কেটে গেছে, কোনো পিছু টান নেই আমার। ওই সত্যমেব জয়তে মন্ত্র নিয়ে আমি বলছি, নাও প্রতিশোধ। কিন্তু এ আপনি কি বলছেন শুভঙ্কর দা? আপনি নিজে একটা পুলিশ অফিসার হয়ে পারলেন না আপনার নিজের বোনের জীবনটা রক্ষা করতে? না না, আমি পারিনি। তাই তো এই পোশাকটা আমার ছিঁড়ে ফেলতে ইচ্ছে। শুভঙ্কর দা, আইনের শৃঙ্খলটা আমার হাত থেকে খুলে ফেলতে ইচ্ছে করে। রাহু যে সূর্যকে গ্রাস করেছে পাখি, তাই সূর্যের তেজ আছে ম্লান। কিন্তু শুভঙ্কর দা, ওই রাহু সূর্যকে গ্রাস করলেও ওই রাহুর ক্ষমতা নেই সূর্যকে হজম করার। তাই এই স্বর্গ রাজ্যকে রক্ষা করতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেমন মহামায়াকে সৃষ্টি করেছিল, তেমন ওই রজতকে ধ্বংস করার জন্য ন্যায়ের নিষ্ঠা তৈরি করেছে আমাকে। তাই তোমরা শুরু করে দাও ও ধ্বংসের মহাযজ্ঞ মহামায়া, আর আমি হাতে তুলে নিচ্ছি সৃষ্টির অস্ত্র। তারপর আমি নতুন করে দাঁড়াবো ওই রণচণ্ডী রূপে বিনাশের মঞ্চে। বাজাও মৃত্যু ঘণ্টা, বাজাও মৃত্যু ঘণ্টা, বাজাও মৃত্যু ঘণ্টা। যাব তুমি যাবে, জাগো দুর্গা, জাগো দশ বহন ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি যাগো। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। কি বলতে কথা দিয়ে? কি বলছি, রজত বাবু আমাকে বলেছিল শর্ট সার্কিট করে গোডাউনে আগুন লাগাতে, কিন্তু আগুন লাগাতে গিয়ে দেখি বাইরে থেকে তালা ভাঙা, ভেতরে কেউ নেই, সব বেটা পালিয়ে গেছে। বেদ করেতে এবার তুই পালা। মানে পালা, না হলে ফেতে দাবি। আমিও পালাবো। কোথায়? থুয়ারের বাচ্চাকে কৈফিয়ত দিতে দিতেই দাদা পালা পালা। এই শোন শোন, রজতকে যেন বলিস না আমার চলে যাওয়ার কথা, ফাঁদলে রজক আয়তা ফাঁকতো। ঠিক আছে, খবরটা এখনই আমাকে রজত বাবুকে গিয়ে বলতে হবে। পালাবো পালাবো, টাকা পয়সা সব সম্পত্তি নিয়ে আমি পালাবো।
আমার দিয়ে পালাবার সময় হয়ে গেছে। ওই থালা রজত আমার থেকেও সাংঘাতিক, তাই ও তাকে পৃথিবীতে মাতিয়ে রাখা যাবে না। কথা দিয়ে বার আমি নিজে হাতকে মারতেও পারবো না। বন্ধু তো বন্ধু, তাহলে তাহলে কে মারবে? আমি মারবো ওই শালা রজত সামন্তকে, কারণ ও তো আমাকে এই পৃথিবী থেকে সরাতেই চেয়েছিল। সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন তাহলে। আমি কে ভাই? সবই তোমার কপাল। তাই তো ঠিক সময় অ্যাম্বাসেডার গাড়িতে ওখানে পৌঁছে গিয়েছিল। ডাকে সেদিন তোমাকে কেন বাঁচিয়ে রেখেছি জানো? না, প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ? রজত তোমার কাছ থেকে তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। হ্যাঁ। তোমাকে খুন করার চেষ্টা করেছে। হ্যাঁ। তোমার পিঙ্কিকে মেলে ফেলেছে। এই দেখো ছবিতে দেখো রজত কিভাবে তোমার প্রেমিকাকে খুন করতে, নিজের চোখেই দেখো। ছাড়বো না ওই শালা সোরের বাচ্চা রজত সামন্তকে, আমি কিছুতেই ছাড়বো না। ছেড়ো না, আমি তো তাই তাই। এই নাও এই নাও পিস্তল। না এটা থাক, এটা থাক, এটা চিনতে পারতো? ওটা তোমার পেটে গুণা ছিল, ওইটা ওর পেটে গুঁড়ে ওকে তুমি ফেরত দিয়ে দাও। হ্যাঁ, তবে আমি যখন বলবো তখন। সত্যবাবু, রজত আসছে, রজত! এই অপূর্ব, তুমি ভেতরে গেলে কি পারো? হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। এই অপূর্ব কেসটা তুমি রজতকে বলনি তো? পাতো না না, বলেনি। সত্যপ্রিয়, এই রজত, এতো বন্ধু, এতো এতো এতো। আমি তো এতক্ষণ তোমার কথাই চিন্তা করছিলাম। তোকে একটা কথা বলতে এলাম, বলতে পারি, সেটা আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত? হ্যাঁ সিদ্ধান্ত। দেখ সত্য, তোর যেমন একটা অতীত ইতিহাস আছে, ঠিক সেরকম একটা ইতিহাস আমারও আছে। তাই অনেক ভেবে চিন্তে আমি সিদ্ধান্তটা নিলাম। তার সিদ্ধান্তটা কি সেটা তো বলবি। বাবা মা মারা যাওয়ার পর আমাকে দেখার কেউ ছিল না, জানিস। আমি কাকা কাকিমার কাছে মানুষ। কাকা যাই হোক আমাকে কলেজ পর্যন্ত লেখাপড়াটা শিখিয়েছিল। তাই কলেজে রাজনীতি করতে করতে গ্রাম পঞ্চায়েত প্রধান হওয়ার ইচ্ছেটা মাথায় চাপলো। হলাম পঞ্চায়েত প্রধান হলাম, অনেক কিছু করলাম, কিন্তু আর ভালো লাগছে না। ভালো লাগছে না? কিন্তু কেন? তোর জন্য। তুই নাকি সূর্যকে বলেছিস তুই পালিয়ে যাবি, কিন্তু কোথায় পালাবি তুই? হারামির বাচ্চাটা সব বলে দে। দেখ সত্য, তুই আমাকে বন্ধু না ভাবলেও আমি তোকে সব সময় বন্ধু ভাবতাম রে, আজও ভাবি, জানিস সত্য। তাই আমি হাত জোর করে তোকে বলছি, তুই যেন আমাকে একা ছেড়ে চলে যাস না ভাই। কেন এত মাঝে মাঝে চিন্তা? হ্যাঁ রে সত্য, হ্যাঁ। জীবনে আজ নিজেকে বড় একা, বড় অসহায় মনে হচ্ছে। বসুন্ধরাকে বিয়ে না করে রাস্তা করে ছুড়ে ফেলে দিয়েছি, পিঙ্কিকে নিজের হাতে খুন করেছি, অসংখ্য বাচ্চাকে বিদেশে পাচার করেছি, ওই চন্দ্রনাথ বাবুর একমাত্র মেয়েটাকে আমি তোর হাতে তুলে দিয়েছি। এত পাপ করেছি যে সেই পাপের ভার আর আমি একা বইতে পারছি না ভাই। রজত বাবু, বিশ্বাস কর বাজু, আজ আমি কাঁদলে কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। সত্যি সত্যি আমার কষ্ট হচ্ছে, সত্যি সত্যি আমার দু চোখ দিয়ে অনুতাপের বৎসর বন্যা বয়ে যাচ্ছে। জানিস বাজু, হ্যাঁ আমি ভালো হতে চাইলেও এই সোরের বাচ্চা সমাজ আমাকে ভালো হতে দেবে না। আজ আমি একা, বড় একা, বড় অসহায়, একাকিত্বে নীরব যন্ত্রণা 24টা ঘন্টা আমাকে কুরে কুরে খাচ্ছে। আর এই সময় তুই আমাকে একা ছেড়ে চলে যাওয়ার কথা বলছিস ভাই। এরা তো তুই কি ধরতে ধরতে কান্তি না নাটক করতি? নাটক দেখছিস বাজু, আমার চোখ দিয়ে কেমন টস টস করে জল ঝরে পড়ছে, আর ও কি না। পালা, তোরা সবাই পালা, আমার জীবন থেকে তোরা সবাই চলে যা, আর যাবার আগে আমাকে মুক্তি দিয়ে যা সত্য। আমি এই বিষ খেয়ে না, ছাড় ছাড় ছাড়। আরে 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 বোকা, আর তোর দোকানে মানে তো মূর্তি বানাই রে। এ তুই কি করতে যাচ্ছিলি? এছাড়া যারা আমার কিছু উপায় নেই রে সত্য। যা, তোরা চলে যা, তোরা সবাই আমার জীবন থেকে চলে যা। ঠিক আছে বাবা, ঠিক আছে, অনেক হয়েছে, আর রাগ করতে হবে না।
এই আমি একটু এমনি ধরে আমি তোকে ছেলে কথাও দেবো না। এই আরাম দাদা বন্ধু কান্তকে বলা না বদা। হ্যাঁ ঠিকই তো, কথা দিন আপনি আর কোনোদিন আত্মহত্যা করবেন না। বেশ কথা দিলাম। পাঁচু তুই কি জানিস সত্যপ্রিয় আত্মহত্যা করবো বলে প্ল্যান করেছিল। তবে আর বলছি কি রে, আমার বন্ধুটি বারবার বলছে ও পালাবে পালাবে, কিন্তু কোথায় পালাবে তা কি পাঁচু আমাকে বলেছে রে? ওরে পাঁচু আমার বন্ধু পৃথিবী ছেড়ে পালানোর তালে ছিল। না না সত্যবাবু, এ কিন্তু আপনার ভারী অন্যায়। আরে আত্মহত্যা করা মহাপাপ। এই লাইনে কাজ করতে ভালো না লাগলে আপনি সারেন্ডার করুন। না তাহলে ব্যাপারটা হচ্ছে আমি ধরা পড়ে আবার সাফাই গা হচ্ছে আমি। পাঁচু তুই ওর কাছে পিস্তলটা নিয়ে নে ভাই, ওটা থাকলেও যখন তখন সুসাইড করবে। সুসাইড এই এই হতভাগা, এই ধরা বলে দুজনে একসাথে পড়বো আত্মহত্যা বলে দুজনে একসাথে করবো বলবো। আরে পালালে দুজনে একসাথে পালাবো। পাঁচু তুই পিস্তলটা নিবি না ভাই, আমি পিস খাবো। এরপর আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কথা দিচ্ছি আপনার বন্ধু আর কোনোদিন আত্মহত্যা করবে না। তা কি করে হয়? আত্মহত্যা করতেই হবে। মানে আবার কি? কাল সকালে খবরের কাগজের হেডলাইন হবে কুখ্যাত ক্রিমিনাল নিজের পিস্তল দিয়ে গুলি করে সুসাইড করেছে। সুসাইড আমাকে ভয় দেখাচ্ছে। না না তুই কাজ করতে পারি না, তুই আমার ভাই, তুই আমার বন্ধু। আমি তোর শত্রু, আমি এই কেন কেন তুই আমাকে বিশ্বাস করিস? তুই কি জানিস না বিশ্বাসের রাস্তাতে আমি একটা পাও হাঁটি না। অবিশ্বাসের কেউ সাপ আমার মনের মধ্যে জাগছে, হাতগুলো নিষ্পিস নিষ্পিস করছে। এই সত্য, আমি তোর রক্ত চাই, রক্ত চাই, রক্ত। আমি ভালো ছেলে হয়ে যাবো, আমি কোনোদিন তোর সাথে বেইমানি করবো না, আমি রবীন্দ্র ভালো থাকতে হয়ে যাবো। ওলে বাবা থাকিস না তোলে মনটা ছোনা, আমার মনটা ছোনা। সত্য ভুল করলে ছবি তুলিস না। ছবি তোলা যা, পালা পালা, এই যা বাইরে ভোগে যা। বাচ্চা শেষ, একটা অধ্যায় শেষ। এ কি করলেন আপনি? শত্রুবাবুকে মেরে ফেললেন। আর একটা কথা বললে তোকেও আমি মেরে দেব। তাই যা বলছি কান খুলে শুনে রাখ। কাল সকাল আবার গুন্ডা পোশাক বাকি চ্যাটার্জির গোটা পরিবারকে হোটেলে বই তুলে নিয়ে আসবে। তুই জীবনকে নিয়ে চলে যাস, কালই ওর শেষ দিন। কাল 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 নাম আমার। কাল সকালে ওই পাখি চ্যাটার্জির গোটা পরিবারকে হোটেল বই তুলে নিয়ে আসবে। তুই চলে যাস, জীবন কালই ওর শেষ দিন। মনে রাখিস আমি হলাম রাবণ, কংস আর মির্জাফরের ককটেল মাল। মাথায় আমার নতুন চল, খেলা শেষ হব আগামীকাল, করবো আমি কামাল। মনে রাখিস কাল রাত 9টার সময় আমি জিতবো। আমি মারবো ওই অন্ধগলির বন্দি পাখিটাকে হোটেলে আনবো। রাত রাত ঠিক ঠিক 9টা 9টা। মরেছে মরেছে। জয় মা কালী, জয় মা কালী। কিন্তু এই শালার তো মরার কথা ছিল না, তবু শালা মরেছে।
আর মরবে নাই বা কেন? সমুদ্রের নোনা জল যদি মিষ্টি হতে পারে তাহলে শালাও মরতে পারে। আমি শয়তান ইশারের অ্যান্টেনা হয়ে বলছি, যে মানুষ শক্তিকে সম্পত্তি করে, লোভকে ফিক্সড ডিপোজিট করে, লালসার ছেঁড়া কাতায় শুয়ে পরাধীনতার স্বপ্ন দেখে, স্বাধীনতার কোপে তাকে মরতেই হবে। যাও যাও সত্যপ্রিয় যাও। ভগীরথ যেমন গঙ্গাকে পথ দিয়েছিল, তেমনি বেঈমানেই তোমাকে পথ দেখাবে। সত্যপ্রিয়, এদেশের হাজার হাজার মানুষকে তুমি কষ্ট দিয়েছ, একা সেই কষ্ট ভোগ করো। যাও 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 যাও। হোটেল রেনবো, অনেকদিন পর এলাম সালাই হোটেল রেনবোতে। চারিদিকে অপসরাদের মেলা, শুরু হবে যৌবনের খেলা। এই না হলে চলে। পাঁচু, কাজ কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। আমি তো ফোন করে চন্দনের বাবুকে এখানকে আসতে বলে দিয়েছি। ও যদি ঠিক সময়ের গোটা পরিবারকে হোটেল রেনবোয় তুলে না নিয়ে আসে, তাহলে তার আদরের মেয়ে পাখিকে কেটে টুকরো টুকরো করে পার্সেল করে ওদের বাড়িতে পাঠিয়ে দেবো। কিরে, বুঝলি কিছু? আরে পাখিই বলুন আর মুন্নাই বলুন, কেউ তো গোডাউনে নেই, সবাই তো পালিয়ে গেছে। রজতের চালাবো যত সহজ নয় রে বাছু। পাখি পালিয়ে গেলেও পাখির মোবাইল নাম্বারটা আমার মোবাইল আছে। চন্দ্রনাথ এখানে এলে আমি পাখিকে ফোন করব। দেখবি বাবার কষ্ট সহ্য করতে না পেরে পাখি তো কোন ছাড়, দুনিয়ার সব পাখি উঠতে উঠতে আমার ফাঁদে পা দেবে। রজত নাম আমার। স্যার, অনুষ্ঠান রেডি। আফগানিস্তান থেকে আনা সুন্দরীরা এখানে হাজির। আপনি বললে আমরা অনুষ্ঠান শুরু করতে পারি। তাহলে দেরি করছো কেন? করো শুরু। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে। আফগানিস্তান থেকে আনা সুন্দরীদের ড্যান্স হাঙ্গামা। पिया तू अब तो आजा तू अब तो आजा, 16 सावन के आखिर तुझे जा, तन की जो लाई ठंडी हो जाए ऐसे गले लगा। मोनिका ओ माय मोनिका हजारों बातें किए, अरे भूलने वालों तो जिए तो कैसे जिए। अरे हाँ अरे हाँ अरे हाँ ला 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 ला।
गया तू अब तो आजा 16 सावन बह के आंखें बुझ जा तन की चोलाई ठंडी हो जाए ऐसे ही गला लग जा आहा आहा मोनिका हमारे रानी मोनिका हमारे रानी পাঁচুরে আমি মনে করেছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী ভারতবর্ষেই আছে, ভাকুন দেখছি ভারতবর্ষের বাইরেও বেশ ভালো ভালো মাল আছে রে। হ্যাঁ বলো পাঁচু, ওই মেয়েগুলোকে কিন্তু আমার ছাড় বুঝলি, কিন্তু এখন তো আপনার অনেক কাজ। ফাইলগুলো নেব, তারপর সব শালাকে একটা একটা করে কাটবো, তারপর এতগুলো কাজ করতে করতে আমি যখন ক্লান্ত হয়ে যাব তখন আফগানিস্তানের ওই মেয়েগুলোকে একটা নয় দুটো মেয়েকে আমার চাই, দুটো মেয়েকে চাই। আরে শোন না, বলুন না, এতে টেনশনটাও কমবে আর নেশাটাও চলবে। अभी हमारा रुपया चाहिए ना होले किंतु हमें पुलिसे जाबो। আরে আপনি আমার কথাটা শোনেন না। আরে বাবা, হোটেল ম্যানেজার বললো রুপিয়াটা কালকে পৌঁছে দিবে। না 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 ও সব কাল টাল আমি বুঝি না, अभी हमारा रुपया चाहिए बस। আরে এখন এত গুলান টাকা কেন কন্ট্রাক্টের সময় মনে ছিল না? আচ্ছা আপনারা কেন ঝামেলা করছেন এটা কি জানতে পারি? আরে এটা আমাদের ব্যাপার, এই ব্যাপারে আপনি কথা বলবেন না। বলি দেখুন না, এমনও তো হতে পারে যে আপনাদের সমস্যার সমাধান আমি করে দিলাম। আরে দূর মশাই, আপনি কি আমার সাথে মশকরা করছেন? আসলে কথাটা হলো কি, হোটেল ম্যানেজার বাবুর সাথে আমাদের এগ্রিমেন্ট হলো 20,000 রুপিয়া, এখন দিল 5,000, বলছে বাকিটা পরে দিবে। আপনি বলেন ওই আফগানিস্তান থেকে এখানে এসেছেন নাচা গানা করতে, আর আপনি যদি বলেন আচ্ছা টাকাটা যদি আমি দিই? দূর মশাই, আপনি দেবেন টাকা? আর তাছাড়া আপনি এত গুলান টাকা পাবেন কোথা থেকে? রজত বাবু এরা কিন্তু আপনাকে আন্ডার এস্টিমেট করছে। আরে তা নয় তো কি, আমরা আদমি দেখলে চিনি মশাই। আরে আমি বলছিলাম কি, ওনার গোটা সম্পত্তিতে 20,000 টাকাই নেই। হবে না রজত না মামা, আমার সম্পত্তিতে কি আছে না আছে তোমরা কেউ তা জানো না। আমি ইচ্ছা করলে এই মুহূর্তে 20 লাখ টাকা দিতে পারি। 20 লাখ টাকা? আচ্ছা আপনি কি টাটা বিড়লা গোয়েঙ্কা না আম্বানি? আমি রজত না মামা, ব্লক ডেভেলপমেন্টের সমস্ত টাকা আমি আত্মসাৎ করি। হাসপাতাল থেকে বাচ্চাগুলোকে চুরি করে আমি বিদেশে পাচার করি। কাজের লোভে আমার কাছে আসা মেয়েদের আমি বোম্বের পতিতাপল্লীতে বিক্রি করি। বাবু এসব কথা এই বাইরে লোকে দেখতে কেন? আমি বলি এর আমার কি করবে? বলি ও হ্যাঁ বলিয়ে যত টাকা চাও আমি দেব, যদি আজকে রাতটা বড় অন্ধর বলে কাটা। হ্যাঁ সত্যি আমি রাজি, কিন্তু আমার স্বামীটা যে রাজি হবে না। হটিয়ে দাও, এই দুনিয়া থেকে হটিয়ে দাও। তার মানে হটিয়ে দাও বলি খুন? হ্যাঁ সেটাই তো বললাম। আরে কে খুন করবে? আপনি। রজত বাবু এরা কিন্তু আবার আপনাকে আন্ডার এস্টিমেট করছে। পাঁচু তুই যেটা জানিস সারা তা কেউ জানে না। শোনো হ্যাঁ আমার এই হাতটা দেখছো, এই হাত দিয়ে আমি ওসি শুভঙ্কর সান্যালের বোন পিঙ্কিকে নিজের হাতে খুন করেছি। তার তাজা রক্ত এখন আমার হাতে লেগে আছে। তাই নাকি? বলি স্বেচ্ছায় আমার সঙ্গে কি যাবে? না হলে রজত যা তাই সে পায়। সবার সামনে তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে তোমার যৌবনের ফুলে ভ্রমর হয়ে শুধু মধু খাবো, মধু। দিবা
বন্ধ কর। তুই ওকে জোর করে তোলার আগে তোকে চিতায় তুলবো রে জানোয়ার। আমার হাতে, আমার বোনের হাতের তাজা রক্ত তোর হাতে লেগে আছে তাই না রে জানোয়ারের বাচ্চা? আরে রজত সামন্ত, আমার কাছে একটা ছোট্ট টেপ রেকর্ডার আছে, আর যেই রেকর্ডারে তোর সমস্ত কথা আমি রেকর্ড করে নিয়েছি। তোকে নিশিগঞ্জের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম না আমি খেলা শুরু করব। আরে দেখলি তো রজত কেমন খেলা খেললাম আমি। কিন্তু রজতকে ধরে তো সহজ নয়। আত্মহংকার করাটা বন্ধ কর রজত সামন্ত। তুই সততার চক্রবুয়ে ফেসে গেছিস। তুই বেঁচে আছিস? হ্যাঁ, সেদিন আমি মরিনি। ওই সত্যপ্রিয় বাবু আমাকে বাঁচিয়ে রেখেছিল শুধুমাত্র তোকে খুন করার জন্য। হ্যাঁ রে জানোয়ার, শুধুমাত্র তোকে খুন করার জন্য। কিন্তু পিঙ্কি অন্ধকার পথে গিয়ে যে ভুল করেছে আমি সেই ভুলের পুনরাবৃত্তি করতে চাই না। তাই তোকে আমি এই সিংহদের খাঁচায় ছেড়ে দিয়ে গেলাম। অপূর্ব দিন না স্যার, দিন না, এই শয়তানটাকে আপনি শাস্তি দিন না, তবেই তো আমার পিঙ্কির আত্মার চির শান্তি পাবে স্যার, চির শান্তি পাবে। আমি থানায় যাচ্ছি আত্মসমর্পণ করতে। বাহ বাহ অপূর্ব, সাবাস। আর থানায় বসে এই জানোয়ারটার যেন মৃত্যু সংবাদ পায় স্যার, মৃত্যু সংবাদ। জানোয়ার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস তুই? ভাবছে আবার কি করে কার সর্বনাশ করা যায়। একদম চিৎকার করবেন না। এই পাঁচু এতদিন আপনাদের চাকর ছিল, এখন সে মনুষ্যত্বের চাকর। তাই ধর্ম বাঁচাতে, বিবেক বাঁচাতে, চেতনা বাঁচাতে এই পাঁচু যে গোটা দিন বাঁচবে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওই থানার লোকাবেই থাকবে। আরে পাঁচু বাবু আপনি? আমি থানায় চললাম স্যার, আমি থানায় চললাম। এবার এই শয়তানটাকে আমি নিজের হাতে শেষ করে দেব। না পাখি না, আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। কিন্তু আমি পারি। এখনো বলছি তোরা আমাকে যেতে দে, নইলে তোদের সব কটাকে আমি একটা একটা করে কুকুরের মতো গুলি করে মারবো। পকেটে হাত দেওয়ার চেষ্টা করবে। আমি রজত, জীবনে কোনোদিন হারিনি, রজ হারব না। অহংকার আর সেই দেশ, সেই ধ্বংসের জ্বালবো না। রজত, আর তুই নিজেকে বাঁচিয়ে রাখতে পারবি না রজত, বাঁচিয়ে রাখতে পারবি না। হ্যাঁ, আমি সেই বসুন্ধরা। ভালো করে চেয়ে দেখ। তুমি আমাকে স্বীকৃতি দাওনি তো কি হয়েছে? কিন্তু তুমি আমাকে যে কলঙ্ক দিয়েছিলে সেই কলঙ্ককে আমি শীতে সিঁদুর করে পরে নিয়েছি। কারণ আমি যে তোমাকে ভালোবাসতাম, তাই হাত জোর করে বলছি রজত, তুমি ধরা দাও রজত। না না মা, না, ওই শয়তানটাকে আমি কিছুতেই ক্ষমা করব না। মা, তার মানে? হ্যাঁ রে রজত সামন্ত, হ্যাঁ, সেদিন তুই কলঙ্কিত করে আমার মাকে ওই রাস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছিলি, কিন্তু ভুল করেছিলি। সেদিন যদি আমাকে তুই একদম গলা টিপে মেরে ফেলতে পারতিস, তাহলে আজকে এই অবৈধ সন্তানটাকে বৈধভাবে খুন হতে হতো না। হতে পারে না বসুন্ধরা, হতে পারে না। তুমি তোমার মেয়েকে বলো যেন আমাকে ক্ষমা করে দেয়, না হলে কিন্তু এখনো বলছি তোরা আমাকে যেতে দে। না, কোথায় যাবি? সত্য তুই বেঁচে আছিস? শুধু বেতে নয়, আমি একবারে ফাতকাল। এই দেখ হাউ স্ট্রেঞ্জ। রজত, তুই তো জানিস আমি সবসময় বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকি, আর তুই এত বোকা যে আমার এই পিস্তল নিয়ে আমাকে গুলি করছিস। দেখলি না পিস্তলটা আসল কি নকল? আসল পিস্তল নয়। না, এই নেন স্যার, এই ফাইলটার মধ্যে আমাদের সমস্ত কুকর্মের ইতিহাস লুকিয়ে আছে। এই নেন স্যার, এই ফাইলটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আমরা কতটা পাপী। তাই আপনার মতো একজন সৎ পুলিশ অফিসারের হাতে এই ফাইলটা তুলে দিলাম। দাদা তুই? হ্যাঁ রে ভাই, হ্যাঁ। তো সেদিনের সেই কথাগুলো না আমার অন্ধ বিবেকের বন্ধ জানালাগুলো খুলে দিয়েছে। জানিস ভাই, প্রতিবন্ধী সাজতে না আমি নিজের সত্তার কাছে প্রতিবন্ধী হয়ে গেছি।
সত্যপ্রিয় বাবু। বাবু নাই বলো দাদা। আজ জীবনে প্রথমে একটা দাদার মতো কাজ করলাম। দাদা? পাখি, তুমি শুধু আমার এই ভাইটাকে একটু দেখো, ব্যাস। দেখো রজত, দেখো সত্য বাবু নিজের ভুল স্বীকার করে নিজেকে ধরা দিল। তাই আমি আর তোমাকে হাত জোর করে বলছি, তুমি ধরা দাও রজত, তুমি ধরা দাও। এই কেউ মানে বলছে তাহলে বসুন্ধরাকে মারতে আমার হাত হাতের গো কাঁপবে না। আর শালা ফুটপাতের মাল সত্য, ফুটপাতে যাচ্ছে তো আমার কি? আমি পালাবো। কোথায় পালাবি? আরে বাবা, নিজের পাপের প্রায়শ্চিত্ত এই জীবনই করে যেতে হয়। তাই তো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে আজ রাজসাক্ষী হতে যাচ্ছি ওই আদালতের কাঠগড়ায়। থ্যাংক ইউ সত্যপ্রিয় বাবু। আমি চেষ্টা করব যাতে আপনার শাস্তিটা কিছুটা লাঘব করা যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি থানায় যাচ্ছি, আর পারলে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। রাদত, আমি থানায় যাচ্ছি। কথা দিয়ে পেতনে তো দেলে পথে দুজনে গোবিন্দভোগ থালের ভাত খাবো। টাটা, বাই বাই। রজত সামন্ত এখনো বলছি পিস্তলটা ফেলে দে। পিস্তল ফেলে দে বলছি, না হলে। তখন থেকে শুধু না হলে আমি কিন্তু 3 গুনবো। তার মধ্যে তোর আমাকে যেতে দিবি। রজত সামন্ত, তুমি কি করলে বললি? ওই জানোয়ারটা আমাদের জীবনের অনেকগুলো সময় নষ্ট করেছে, তাই ওকে আমি সময় দিলাম না। যাকে বলে শালা ফাটাফাটি। না, তুমি এটা কি করলে মুন্নি? আমি যে প্রতিজ্ঞা করেছিলাম আমার বোনের মৃতদেহ স্পর্শ করে, কিন্তু সেই প্রতিজ্ঞা যে আমার অসমাপ্ত রয়ে গেল। মুন্নি, এটা তুমি কি করলে? মুন্নি, এটা তুমি কি করলে? আমাদের প্রত্যেকের জীবন থেকে অনেক কিছু নষ্ট করে দিয়েছে, তাই ওকে আমি শেষ করে দিলাম। কিন্তু মুন্নি, তুমি যে আইনের খাঁচায় আবারও বন্দী হলে। আপনি ওকে ছেড়ে দিন। ও ভগবান, আর একটু আগে কেন আমি এখানে এলাম না? তাহলে তো আর ওই শয়তানটার রক্তে মুন্নির 2 হাত রাঙা হতো না। না স্যার, না, আপনি দেখুন না স্যার, দেখুন না। তোমরা এসেছো মা? আমরা তোকে ফিরিয়ে কিন্তু মাগো আজকে বড় দেরি করে ফেললে মা। আজকে আমাকে ওই শুভঙ্কর বাবুর সাথে চলে যেতে হবে। না না না, আমাদের মুন্নিকে আর আমরা বন্দী হতে দেব না। কিন্তু গান কাকা, ও যে আজ আইনের চোখে অপরাধী। হ্যাঁ বাবা, হ্যাঁ, আর যে এক অদ্ভুত আইন বাবা। মা বাখো, তোমরা যখন এতদিন আমার জন্য এত কষ্ট করতে পেরেছো, তখন আর কয়েকটা দিন কষ্ট করো, আমি আবার ফিরে আসবো। এসো প্রতীক্ষা, এসো। আজ আমি পাখির দায়িত্ব আমি নিজে হাতেই তোমার হাতে দিয়ে গেলাম। ওই দেখো, ওই বসুন্ধরা মা আবার কেমন যেন করছে। ও আবার পাগল হয়ে গেছে, আবার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। মা গো, ওকে তোমরা আমাদের বাড়িতে নিয়ে যাও, ওকে তোমরা দেখো। আর জীবন, আমি আমার মাকে আমার বাবাকে তোমার কাছে রেখে গেলাম, তুমি ওদের দেখো। আর জীবন, আমার এই স্বপ্নে তোমার হাতে সিঁদুরটা আমার স্মৃতিতে দেবার জন্য এই পাখি একদিন মুক্তির আশায় দিন গুনবে, সে প্রহর গুনবে। আমি চলে যাচ্ছি। দেখো না, আমি চলে যাই। না, দেখো না, আমি চলে যাই।
হলো অন্ধ গলি বন্ধি পাখি বন্ধি পাখি